দেখে নেব খেলার সময় শিরোনাম। রাজশাহী ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে আবারও চেক বাউন্সের অভিযোগ। এখনই আইনি পদক্ষেপ না নিয়ে দ্রুতই সমাধানের নির্দেশ ফ্রাঞ্চাইজি মালিককে নজরদারিতে রাখছে ক্রিকেট বোর্ড। একটা ছবি দিয়েছে যে কিভাবে সে সেটা করতে চায়, আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কিনা। আরও 2 বিদেশির পারিশ্রমিক নিয়ে চিটাগং কিংসের 9-6-এর অভিযোগ। এখনও টাকা পাননি খাজা নাফে ও জুবায়েদ আকবরী। ভিন্ন ব্যাখ্যা মালিক পক্ষের। তোমাদের সাথে এগ্রিমেন্টই হয়েছে, তোমরা যা খেলা টুর্নামেন্টের শেষে $5,000 হাতে নিয়ে যাবা। আমি তাদেরকে কিভাবে রাখি আপনি কল্পনা করতে পারবেন না, মানে এত ভালো ইজ্জত দিয়ে রাখি। বিপিএল এর প্লে অফের রেসে টিকে থাকতে কাল টেবিল টপার রংপুরের মুখোমুখি হবে চিটাগং কিংস। উঠতে থাকা বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। সুইমিং ভারোত্তোলন সহ 7 ফেডারেশনে অ্যাডহক কমিটির অনুমোদন এনএসসির। ক্রীড়াঙ্গন সংস্কারে দল ও মত নয়, গুরুত্ব পেয়েছে সংগঠকদের যোগ্যতা, দাবি সার্চ কমিটির। এবং গুঞ্জন সত্যি করে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে যোগ দিলেন হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপ থেকে ক্লাবকে ইপিএল এ ফেরানোর লক্ষ্য লাল সবুজ মিডফিল্ডারের। আরও কাঠগড়ায় চিটাগং কিংস। লঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোর পর এবার ভুক্তভোগী আরও 2 বিদেশি রিক্রুট। টুর্নামেন্টের শেষ ভাগে এসেও কোনো টাকা বুঝে পাননি পাকিস্তানি খাজা নাফে আর আফগান অলরাউন্ডার জুবায়েদ আকবরী। তবে ফ্রাঞ্চাইজির চাপে মুখ খুলতে চাচ্ছেন না তারা, যদিও ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কিংস কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় বিপিএল এর নতুন নাম বকেয়া প্রিমিয়ার লিগ। দুর্বার রাজশাহীর একের পর এক কাণ্ড প্রত্যাশিতভাবেই যুক্তি দিচ্ছে এমন নামের। তবে ফারুক আহমেদের নতুন বিপিএলে রাজশাহীর সঙ্গে পারিশ্রমিক নিয়ে টালবাহানায় সমানে টেক্কা দিচ্ছে চিটাগং কিংস। এর আগে বিনুরা ফার্নান্দোকে নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর জ্ঞান ফেরে দলটার। পারভেজ হোসেন ইমনের ইস্যুতেও সমালোচিত হয়েছে অনেক। এবার সামনে এলো নতুন 2 নাম। টুর্নামেন্টের শেষ ভাগে এসেও 1 টাকাও বুঝে পাননি পাকিস্তানের খাজা নাফে আর আফগান অলরাউন্ডার জুবায়েদ আকবরী। যদিও বকেয়া নিয়ে সরাসরি কথা বলতে ভয় পাচ্ছেন ক্রিকেটাররা, আছে ফ্রাঞ্চাইজি মালিকের চাপও। মুখ খুললে কোনো টাকাই পাবেন না, এই শঙ্কায় বাংলাদেশে দিন কাটছে তাদের। নতুন অভিযোগ নিয়ে যোগাযোগ করা হয় দলটার স্বত্বাধিকারের সঙ্গে। জুবায়েদ আকবরীর বিষয়টা উড়িয়ে দিলেও স্বীকার করেছেন খাজা নাফের ইস্যু। টুর্নামেন্টের শেষে $5,000 হাতে নিয়ে যাবা। আমি তাদেরকে কিভাবে রাখি আপনি কল্পনা করতে পারবেন না, মানে এত ভালো ইজ্জত দিয়ে রাখি। পিস অফ মাইন্ডের একটা ব্যাপার ছিল ওখানে। আমি একটু ডিসস্যাটিসফাইড ছিলাম কিছু কমেন্টসে, কিছু অ্যাকশনসে, দ্যাটস অল। বিপিএল এর বাইলস অনুযায়ী টুর্নামেন্টের মাঝভাগে এসে চুক্তির অন্তত অর্ধেক টাকা ক্রিকেটারকে বুঝিয়ে দিতে হবে। খাজা নাফের সঙ্গে কিংসের চুক্তিটা ড্রাফটের বাইরে হওয়ায় অবশ্য এমন নিয়ম মানার বাধ্যবাধকতা নেই। তবে বিপিএল এর যে পরিস্থিতি, তাতে এসব বিদেশিদের মাঝে পাওনা টাকা পাওয়ার ব্যাপারে শঙ্কা বাড়ছে প্রতিদিন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বিডি নিউজ 24 এর স্পোর্টস এডিটর আরিফুল ইসলাম রনি। রনি, আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা কয়েকটি প্রতিবেদন দেখছিলাম এবারের বিতর্কের বিপিএল নিয়ে। আপনি সেই শুরু থেকেই বিপিএল কে দেখছেন, খুব কাছ থেকে দেখেছেন বলা যায়। এবারের বিপিএল কে যদি আমি একটু সামারাইজ করতে বলি, আপনি কিভাবে করবেন? আসলে মনে হলো যে 2012-13 সালের দিকে ফিরে গেছি। মানে এটা অবিশ্বাস্য যে 2025 সালে এসে মানে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে, এখন তো দুনিয়া জুড়ে এত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, T20, T10 এত কিছু হয়। অনেক টুর্নামেন্ট ভালো আছে, খারাপ আছে, কিছু ঘাটতি আছে, অনেকগুলো পরিপূর্ণ টুর্নামেন্ট আছে, সব কিছু আছে। কিন্তু মানে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এই সময়ে, এই যুগে 2025 সালে এসে পারিশ্রমিক নিয়ে এত ঘটনা, এটা মানে অবিশ্বাস্য। বাট মানে আমরা যারা দেখছি তাদের কাছে ঠিক মানে ব্যাপারটা মানে এতই লাগছে না, অবাস্তব লাগছে না। কারণ হলো যে টুর্নামেন্ট শুরু আগে যা হচ্ছিল এবং যে দলগুলোকে নিয়ে প্রশ্ন উঠেছে এবং যারা বিতর্কে আছে তাদের মালিকানা নিয়ে এত কিছু আমরা শুনছিলাম, তো একটা ধারণা ছিল যে আবার এরকম হতে পারে। কিন্তু এত নগ্নভাবে হবে আসলে এতটাও ভাবি নাই। সো মনে হচ্ছে সেই 2012-13 সালে বিপিএল ফিরে গেছে এবং বিপিএল যে এই যে 10-11 বছর ধরে যে ভাবমূর্তি আস্তে আস্তে গড়ে তোলার চেষ্টা করছিল,
সেটা একদম আমি বলবো যে দেখুন ভাবমূর্তি গড়তে সময় লাগে, ভাঙতে কিন্তু একদমই সময় লাগে না। সো আমি মনে করি যে এবার একদম সেটা একদম চুরমার হয়ে গেছে। আমরা নানা ক্রাইসিসের ভিতরে দেখেছি বিপিএল আয়োজন হচ্ছে, নানা ক্রাইসিস দেখেছি আমরা, নানান ইস্যুতে অনেক বিতর্ক হয়েছে। তবে এই ধরনের পরিস্থিতি আসলে ফারুক আহমেদের বোর্ডকে এই বিপিএল ইস্যুর মাধ্যমে বেশ চাপে ফেলছে কিনা? ডেফিনেটলি। এবং বিপিএলটা কিন্তু তারা, আমি জানি না যে বিপিএলটা করা কতটা জরুরি ছিল। একটা ব্যাপার হলো যে মানে একদিক থেকে জরুরি হতে পারে, সেটা হচ্ছে প্লেয়ারদের পেমেন্ট, মানে প্লেয়ারদের একটা স্পেশালি লোকাল প্লেয়ার যারা আছেন তাদের একটা আয়ের বড় উৎস এটা। ঢাকা লিগ তো আছেই, তারপরে বিপিএল খেলে তারা যথেষ্ট টাকা পয়সা পায় এবং তারা প্লেয়ারদের তো টাকাটা দরকার এবং সেটা কোনো ডাউট নেই। সো ওইটাই একমাত্র ইস্যু হতে পারে যে এতটা দরকার এবং তারা সেই টাকাই পাচ্ছে না আলটিমেটলি, হ্যাঁ, যেটার জন্য বিপিএল করা দরকার। তাছাড়া আমার এই দেশের এই পরিস্থিতিতে, দেশের ক্রিকেটের এই অবস্থায় তারা এখন যেটা বলছেন, আজকেও ফাহিম ভাই বললেন কিংবা ফারুক ভাই আগে বলছেন যে আপনারা জানেন দেশের কী অবস্থা, কী পরিস্থিতি আমরা বিপিএল করছি, এই পরিস্থিতি বিপিএল করতে হবে কেন? মানে বিপিএল দিয়ে দেশের ক্রিকেটের কী মানে কতটা উপকার হচ্ছে এইভাবে দায়সারাভাবে বিপিএল করা এবং মোটামুটি ধরে বেঁধে একটা আয়োজন করে ফেললাম, তাতে দেশের ক্রিকেটের কী উপকার হলো? এখন তো আর অপকারই বেশি হলো। এবং যেটা বললাম যে টুর্নামেন্টের ভাবমূর্তি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশি ক্রিকেটারদের কাছে যে বার্তা গেছে, যে ব্যাপারগুলোতে ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ হয়েছে, এবং তাতে আপনি আগামী বছর বিপিএলে প্লেয়ার পাবেন কিনা বিদেশি প্লেয়ার, মানে ট্রাস্টের ঘাটতিটা এত প্রবলভাবে হয়েছে যে আলটিমেটলি তারা কী কারণে করতে চেয়েছিল আমি জানি না, কিন্তু যেটাই হোক ক্ষতি অনেক বেশি হয়েছে এবং এটা মানে আবার পুষিয়ে নেওয়া খুব টাফ হবে। আপনি নাজমুল আবেদীন ফাহিমের কথা বলছিলেন, আজকে তিনি সংবাদ সম্মেলন করেছে, সেখানে হয়তো আমরা অনেকেই মানে সংবাদকর্মীরা এক্সপেক্ট করছিলেন যে রাজশাহীর বিরুদ্ধে কোনো ধরনের একটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে আমরা দেখলাম বিসিবি আসলে সেই কঠোর পদক্ষেপ নেয়নি। অন্য পাশে আসলে দুর্বার রাজশাহীর প্রতি তাদের যে একটা সফট কর্নার রয়েছে, তারা বলেছে শুধুমাত্র তারা এটাকে দেখে শুনে রাখবে। আসলে দুর্বার রাজশাহীর প্রতি বিসিবির এই সফট কর্নারের কোনো কারণ আপনার মনে হয় কিনা? আমি ঠিক জানি না। আমরা শুনছি যে ইনফ্যাক্ট দুর্বার রাজশাহীর মালিক পক্ষ কারা, মানে এটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা আছে এবং কালকেও সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। তারা মানে বলছে যে একজন দুজন আছেন, কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা আছে। এবং আমরা শুনছি যে মালিক পক্ষের একজন আছে ফারুক ভাইয়ের, মানে বিসিবি সভাপতির তিনি ঘনিষ্ঠ বা বন্ধু, এরকমও একজন আছে, আমরা শুনতে পারি। এখন যেহেতু এগুলো ক্লিয়ারলি কখনো বলা হয় না, আমি একদম মানে শতভাগ জোর দিয়ে তো এগুলো বলতে পারছি না, কিন্তু ডেফিনেটলি ধোঁয়াশা আছে। এবং যেটা বলছিলাম যে এই দলগুলো নাকি যে প্রশ্ন, সেটা কিন্তু বিপিএল শুরুর আগে থেকেই চলে আসছে। আপনি তাদেরকে প্রচুর ছাড় দেওয়া হয়েছে কিন্তু, এবং ছাড় দিতে দিতে তারা কিন্তু এই অবস্থায় এসেছে। আমি চিটাগাং কিংসের প্রতিবেদন দেখছিলাম, তাদের যে অভিযোগগুলো দেখুন। চিটাগাং কিংস কী করেছে, 2012-13 সালে তাদের পেমেন্ট ইস্যু ছিল। হ্যাঁ, 2012 সালে যে প্লেয়াররা টাকা পেতো এখনও পায়নি, 2013 সালে যে প্লেয়াররা টাকা পেতো এখনও পায় নাই। সো মানে বিসিবিও টাকা পেতো তাদের, সেটাই বলছিল যে বিসিবি তাদের কাছে 9.5 কোটি টাকা পেতো ফ্র্যাঞ্চাইজি ফি এবং অন্যান্য সহ। সেই টাকা ছাড় দেওয়া হয়েছে, ছাড় দিয়ে তাদেরকে 3 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই টাকাও তারা দেয়নি, সেটা কিস্তিতে দেবে। আমি জানি না যে ফাইনালি তারা সেটা পুরোটা করেছে কিনা। তাদেরকে কেন ধরে বেঁধে আনতে হবে? চিটাগাংয়ের যে আগে ফ্র্যাঞ্চাইজি ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তারা কিন্তু অভিযোগ কিছু টুকটাক থাকতে পারে, কিন্তু পেমেন্ট নিয়ে তাদের কোনো ইস্যু ছিল না, টাকা পয়সা নিয়ে ইস্যু ছিল না, এবং তারা এবারও ফ্র্যাঞ্চাইজি নিতে বেশ গেছিল, আগ্রহী ছিল। তাদেরকে বাদ দিয়ে আমি জানি না তাদেরকে কেন আনা হয়েছে। এবং আপনি যদি তাদের কথা শোনেন, সেই তাদের কর্ণধার যিনি আছেন সামির কাদের চৌধুরী, আমি নাম ধরেই বলছি, তার যদি কথা শোনেন, তিনি পারভেজ ইমরান আমাদের ন্যাশনাল প্লেয়ার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন, তার সঙ্গে যেভাবে তাকে যে ভাষায় কথা বলেছেন, তারপর তো তার ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দেওয়া উচিত, তাকে শোকজ করা উচিত, ফ্র্যাঞ্চাইজি বাতিল করা উচিত। কিন্তু তিনি এই উদ্ধত কেন দেখাতে পেরেছেন যে তাদেরকে তো তিনি জানেন যে তাকে ছাড় দেওয়া হয়েছে এবং কিছু করা হবে না, আলটিমেটলি কিছু করা হয়ও নেই। আজকে ফাহিম ভাই যেটা বলেছেন ওই সামির কাদের চৌধুরীর কথা নিয়ে, যে এটা দুঃখজনক, হতাশাজনক, তিনি আজকে মিটিংয়ে আসেননি, অসুস্থ মিটিংয়ে আসেননি, কিন্তু তারা কিছু বলতে পারেন নাই। আমি খুবই শকড। ফাহিম ভাই আমাদের খুবই শ্রদ্ধেয়, সম্মানিত, উইথ অল ডিউ রেসপেক্ট। এটা কোনো মানে যুক্তি কোনো কথাই হতে পারে না। এবং আমি শিওর ফাহিম ভাই যদি আজকে বোর্ডের বাইরে থাকতেন, তিনি যেভাবে ভয়েস রেজ করেছেন, তিনি এই প্রশ্নটা তুলতেন যে এটা কি কোনো যুক্তির কথা হলো, যখন একটা ন্যাশনাল প্লেয়ারকে, হোয়াটএভার, ন্যাশনাল প্লেয়ার বাদ দিলাম, যে কোনো প্লেয়ারকেই যখন এই ভাষায় একদম ফ্র্যাঞ্চাইজি ওনার কথা বলবে যে টাকা কি গাছে ধরে নাকি, আমাকে স্যাটিসফাই করতে হবে, তখন ওই বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব ফোন করে বা অফিসিয়ালি একটা স্টেপ নেয় তার বিরুদ্ধে। তারা মিটিংয়ে আসেননি অসুস্থতার কারণে, এই জন্য কোনো ব্যবস্থা নিতে পারেননি বা কথা বলতে পারেননি। খুবই হাস্যকর এবং মানে কি বলবো, যেটা ফাহিম ভাইয়ের কাছে মতো একজনের কাছ থেকে এটা আসা খুবই দুঃখজনক। আমরা নানান সময় দেখি ক্রিকেটের বাইরে, অর্থাৎ চেয়ারে, ক্ষমতার বাইরে যখন থাকে তখন অনেক বেশি সমালোচনা, টক শোতে গিয়ে অনেক বেশি সমালোচনা করা হয়, অনেক বিষয় নিয়ে কথা বলে, স্পষ্টবাদিতা বলে। কিন্তু যখন সে ক্ষমতায় বা চেয়ারে বসে, ইভেন্চুয়ালি তাকে আমরা দেখি যে সে খুব একটা অন্যরকম। আমাদের নাজমুল আবেদীন ফাহিমের ক্ষেত্রেও কিছুটা এমন হচ্ছে কিনা? দুঃখজনকভাবে এরকমই আমরা দেখতে পাচ্ছি। যদিও আমি বলবো যে হ্যাঁ, 6 মাস 5 মাস সময় হয়তো মূল্যায়ন করার জন্য অনেক বেশি কিছু না, কিন্তু যে চেঞ্জগুলো আমরা দেখতে চাচ্ছিলাম, মানে চেঞ্জগুলো 5 মাসে একদম খোল নলচে পাল্টে দেবে না, কিন্তু 5 মাসে চেঞ্জের শুরুটা হতে হবে। সেই শুরুটা দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি না। এবং যেটা বললাম যে ফাহিম ভাই
যেটা বলেছেন যে ফাহিম ভাই বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, এই সময় তিনি দেশের বাইরেও ছিলেন। বিপিএলে যখন এত ফিয়াস্কো চলছে, বিপিএল নিয়ে এত ঝামেলা চলছে, এর মধ্যে তিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে গিয়েছিলেন আর কি দেশের বাইরে। আমি জানি না যে সেটা আসলে কতটা জরুরি ছিল, মানে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হয়েতে আর এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দলের সঙ্গে যাওয়ার আসলে কতটা জরুরি ছিল এই এবং সময়। দায়িত্ব গ্রহণের পর সম্ভবত সবচেয়ে বেশিবার বিদেশ ট্যুরে যাওয়া পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। হ্যাঁ, মানে ডেফিনেটলি এটাও প্রশ্ন তুলে যায়, যদিও এইভাবে বলাটা আসলে খুব মানে ব্যাপারটা একটু দৃষ্টিকটু কিংবা শুনতে কেমন শোনায়, কিন্তু এটা প্রশ্ন ওঠে যখন ক্রমাগত ব্যাপারগুলো একটা পর একটা ঘটবে, তখন কিন্তু প্রশ্নগুলো উঠবে। এবং যেটা আপনি প্রশ্ন করলেন সেটা সবার মধ্যে সেই আলোচনা আছে। সো এবং আমি শিওর যে ফাহিম ভাই বোর্ডের বাইরে থাকতে এগুলো নিয়ে প্রশ্ন তুলতেন। সো আমি মনে করি যে তাদের আসলে এই ব্যাপারগুলো দেখা হচ্ছে, এবং ফাহিম ভাইয়ের মতো একজনের কাছ থেকে এটা আসলে খুবই দুঃখজনক। এবং বারবার যেটা বলছি যে মানে এই যে রাজশাহী ছাড় দেওয়ার প্রশ্ন আজকেও তিনি বলছিলেন যে তারা মনিটর করবেন, দেখবেন। এখন তো আর মনিটর করার ব্যাপার নেই, টুর্নামেন্ট শেষে চলে আসছে, মনিটর তো আপনাদের শুরু থেকে করার কথা। যখন আপনার প্রথমবার তাদের পেমেন্ট ইস্যু হলো, তখন তাদেরকে একটা স্ট্রং মেসেজ দেওয়ার কথা। দ্বিতীয়বার যখন হলো বিদেশি প্লেয়াররা আসলে না, আমি মনে করি বিসিবির উচিত ছিল সেই দিনই তাদের ফ্র্যাঞ্চাইজি বাতিল করে বিসিবির আন্ডারে এটা নিয়ে নেওয়া। হ্যাঁ, সেটা তারা করেনি। আজকে সে টুর্নামেন্টে যখন আর মাত্র কয়েকদিন আছে, তারা বলছেন যে এখন থেকে তারা মনিটর করবেন, তাদেরকে নাকি পেমেন্টের একটা ছবি দেখানো হয়েছে। ফাহিম ভাই এই কথা বলছেন যে একটা ছবি দেখানো হয়েছে। আমি জানি না কি সেই ছবি দেখানো হয়েছে, এটা তো টুর্নামেন্ট শুরুর আগে দেখানোর কথা। সো খুবই হতাশাজনক। আরিফুল ইসলাম রনি, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে দর্শক দেখে নেব একটা প্রতিবেদন। দুর্বার রাজশাহী যেন দুর্নামের সাক্ষী এবারের বিপিএল এর। বারবার মালিক পক্ষের দেয়া চেক বাউন্সের মতো ন্যাক্কারজনক ঘটনা তো আছেই, সঙ্গে সমালোচনার সঙ্গী মাঠ ও মাঠের বাইরের নানান নেতিবাচক কর্মকাণ্ডে। পাওনা টাকা না পেয়ে দেশি ক্রিকেটারদের অনুশীলন বর্জন, বিদেশি ক্রিকেটারদের খেলতে না আসা, বিপিএল এর বাইলস পরিবর্তন, অ্যাপ্রন পরে টস করা, কিট ব্যাক না আনা, যাতে শুধু ক্রিকেটই নয় ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের। বিপিএল এর সমালোচনা করেছেন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সিইও টম মোফাট। ভুলকুটি হয়েছে আমাদের অনভিজ্ঞতার জন্য, কিন্তু সেটাকে আমরা অ্যাড্রেস করে ফেলেছি। আর ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না। আপনারা এইটুকু অন্তত আমাদেরকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন সবাই। মুখে কথার তুবড়ি ফোটে, বাস্তবতা কাজে নেই কোনো মিল। ক্রিকেটারদের অসহায়ত্ব, হাস্যরস। বিপিএল এর যত দুর্নাম সব যেন ভর করেছে দুর্বার নয়, দুর্বল ম্যানেজমেন্টের রাজশাহীতে। এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আই হোপ এমন করবে না, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই পাবো। বিতর্কের শুরুটা ড্রাফটের আগে জিসান আলম ইস্যুতে। দলটির মালিকানা নিয়েও আছে প্রশ্ন। পরিকল্পনাহীনতার শুরুটা ড্রাফট থেকেই, যেখান থেকে মোটে 13 জনকে দলে ফেরায় ফ্র্যাঞ্চাইজিটি। এমন কিছু নাম ছিল সেখানে যারা বাতিলের খাতায় ঘরোয়া ক্রিকেটেও। 5 বছর পর বিপিএল এ ফেরার রাজশাহী উদ্বোধনী দিনই বিতর্কের জন্ম দেয় টস করতে এসে। অধিনায়ক এনামুল হক বিজয়ের অ্যাপ্রন পরা এমন দৃশ্য বিশ্ব ক্রিকেটে বিরল। লিগ পর্ব শেষ হলেও এখনো কিট ব্যাক পাননি ক্রিকেটাররা, পাওয়ার সম্ভাবনাও প্রায় শূন্যের কোটায়। পারিশ্রমিক নিয়ে মালিক পক্ষের টালবাহানা প্রকাশ্যে আসে চট্টলা পর্বে, যার দরুন অনুশীলন বর্জনের মতো ঘটনাও ঘটে। পরে বিসিবি সভাপতি সহ বোর্ড কর্তারা উড়ে যান চট্টগ্রামে, দায়িত্ব নেন ক্রিকেটারদের অর্থপ্রাপ্তির। কথা ছিল চট্টলা পর্ব শেষ হওয়ার আগেই 50% অর্থ দেয়া হবে ক্রিকেটারদের, তবে তারা পেয়েছিলেন মোটে 25%। এমনকি চট্টগ্রামের হোটেলের বকেয়া বিল নিয়ে ওঠে সমালোচনার ঝড়। টাকা পাননি মৃত্যুঞ্জয়, বিসিবিতে নালিশ করেছেন সামারা কোন। এর মধ্যে অধিনায়ক পরিবর্তন করে আবারও আলোচনায় আসে ফ্র্যাঞ্চাইজিটি। সমালোচনার 16 কলা পূর্ণ হয় গেল রোববার, যেদিন পাওনা টাকার দাবিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান দলটির বিদেশি ক্রিকেটাররা। বাধ্য হয়ে টুর্নামেন্টের বাইলজে পরিবর্তন আনে বিসিবি। এরপর আবারও চেক বাউন্স হলো মঙ্গলবার। এছাড়াও এবারের বিপিএল এর ফিক্সিং নিয়ে যত গুঞ্জন বা সন্দেহ, বেশিরভাগ ঘটনাই উঠে এসেছে রাজশাহীর খেলোয়াড়দের নামে। এসব ঠেকাতে বিসিবির পদক্ষেপ নিয়েও আছে প্রশ্ন, তবে কোনো এক অদ্ভুত কারণে তারা এগুলো আমলেই নেয়নি। কিন্তু ক্রিকেট পাড়ায় ফিস ফাঁস। বোর্ড সভাপতির বন্ধু বলেই নাকি বাড়তি সুবিধা পাচ্ছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, তবে তাতে বিশ্ব ক্রিকেটে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলাদেশেরই। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আবারও ফিরবো আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন আরিফুল ইসলাম রনি। আমরা একটা প্রতিবেদন দেখছিলাম রাজশাহী, সেখানে অনেক বিতর্কের কথা একসাথে সামারাইজ করা হয়েছে। আপনার কি মনে হয় দেশের প্রেক্ষাপটে ক্রিকেটের যে জনপ্রিয়তা, এখানে আসলে কি ফ্র্যাঞ্চাইজি সংকট, নাকি আসলে বিসিবির
এখানে শুধুমাত্র নেপোটিজম, আর আমি অন্য কোনো ওয়ার্ড আসলে এখানে ইউজ করতে চাচ্ছি না, আপনার কি মনে হয়? পেশাদারিত্বের সংকট। যদি আপনি পেশাদার একটা টুর্নামেন্ট হিসেবে বিপিএলকে গড়তে পারতেন, যদি ব্র্যান্ড হিসেবে করতে পারতেন, সেটা শুধু এই বোর্ড তো মাত্র 5 মাস, এর আগের বোর্ডের দায় এখানে পুরোপুরি আছে, আমি ডেফিনেটলি বলবো। এবং সেই প্রশ্ন আমরা অনেক সময় করেছি, অনেকবারই করেছি, তাদের সেই ইচ্ছাই ছিল না। সো সেই সংকটের কারণে কিন্তু বড় বড় ব্যবসায়িক গ্রুপরা আসেনি, এবং যারা এসেছে তারাও থাকেনি। আপনি মনে আছে নিশ্চয়ই, চট্টগ্রামের একটা ফ্র্যাঞ্চাইজি ছিল যারা ডিবিএল গ্রুপ যারা ছিল, তারা কিন্তু দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়িক গ্রুপ এবং খুব স্বচ্ছ, তাদের একটা মোটামুটি ভাবমূর্তি আছে। তারা কিন্তু এসে 2 সিজন পরে আর থাকতে পারেননি, কারণ এত পেশাদারিত্ব এখানে ছিল যে তারা আসলে এখানে থাকতে পারেননি। সো যদি পেশাদারিত্ব থাকতো তাহলে কিন্তু হতো। দেখুন এবার রাজশাহীকে কেন ধরে বেঁধে এদেরকে আনা হয়েছে আমি জানি না, তারা কিন্তু নিজেরাই বলেছে যে তাদেরকে একরকম গোছিয়ে দেওয়া হয়েছে। এবং আলটিমেটলি যদি বিপিএল করতে হয়, আমি 5টা ফ্র্যাঞ্চাইজি করতাম, আমার তো 7টা নিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হয়েছে যে এবার বোর্ড একটু দেখিয়ে দিতে চেয়েছে, কিন্তু দেখিয়ে দিতে চেয়ে উল্টো হয়েছে আর কি। যদি পেশাদারিত্ব তারা করতে পারে, যদি একটা কন্টিনিউটি থাকে, যদি তারা সত্যিকার অর্থে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যেভাবে চলছে, আমি আইপিএলের উদাহরণ দিব না, বিগ ব্যাশের উদাহরণ দিব না, সিপিএল, হ্যাঁ, ক্যারিবিয়ানে কিন্তু বলা হয় যে তারা খুব অলস, তারা এত পেশাদারিত্ব একটা সংকট আছে সব কিছু, কিন্তু তারাও কিন্তু সিপিএলটাকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে পেরেছে। পিএসএল পেরেছে, SA20, হ্যাঁ, মাত্র 2-3 সিজন চলছে, 2 সিজন এখন দারুণভাবে তারা একটা জায়গা করে নিয়েছে। সো বিপিএল কেন পারবে না? চাইলেই পারতো, বিপিএল কিন্তু সেই ট্রেনটা মিস করেছে। তারপরেও যতটুকু সুযোগ আছে এবার আরও আমি মনে করি যে ধ্বংস হলো। তো যদি তারা সত্যিকার অর্থে করতে যায়, সামনে এই বোর্ডে কে থাকবে আমি জানি না, তারা কতদিন থাকবেন, রাজনৈতিক পরিবর্তন হবে কিনা, বোর্ডে পরিবর্তন হবে কিনা, অনেক ইস্যু আসলে আছে। বাট বাংলাদেশে তো ক্রিকেটের বাজার আছে, এত বড় মার্কেট, এত মানুষ, এত ক্রিকেট ক্রেজি তারা। সো এখনও সম্ভাবনা আছে যদি প্রফেশনালি এটা রান করা যায়। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতে যে পরিবর্তন এসেছে, সেখান থেকেও তো ক্রিকেট প্রেমীদের একটা বড় এক্সপেকটেশন ছিল যে এবার হয়তো বিপিএলটা কিংবা ক্রিকেটের একটু বদল আসবে। আপনি বললেন এর আগে আমরা প্রতিবারই সমালোচনা করেছি বিসিবির, এবার আসলে সেখান থেকে এক্সপেকটেশন জায়গা বেশি ছিল, দর্শকদের জন্য ডিসঅ্যাপয়েন্টের জায়গাটাও বেশি হলো কিনা? ডেফিনেটলি। এবার দেখুন, অনেক সমালোচনা করছি, একটা প্রশংসা করতেই হবে যে বিপিএল এবার দর্শক হয়েছে। আমি দেখি না যে কোনো বিপিএলে প্রতি ম্যাচে এত বেশি দর্শক হয়। সো তারা যে হাইপটা তুলেছেন কিংবা যে কোনো কারণেই হোক দর্শক হয়েছে, সেই ক্রেডিট আমি বোর্ডকে দিচ্ছি। কিন্তু এটা ছাড়া অন্য কোনো কিছুই ঠিক না। হ্যাঁ, উইকেট ভালো ছিল, এটাও ভালো, কিন্তু বেসিক যেটা একদম বেসিক অফ দ্য বেসিক্স, সেটা হলো আপনার পেমেন্ট ইস্যু। দেখুন এই পেমেন্টের কারণে কিন্তু সব আড়ালে পড়ে গেছে। সো এটা হ্যান্ডেল করা কোনো বড় সমস্যা ছিল বলে আমি মনে করি না। জাস্ট তারা এই ব্যাপারটা নজর দেননি এবং তারা দায়সারাভাবে করতে চেয়েছেন, ভেবেছেন যে হয়ে যাবে, দরকার ছিল না। তারা যদি এটা নিয়ে কোনো সংকট থাকতো, সংশয়ের জায়গা থাকতো, তাদের এই আসল করারই দরকার ছিল না। তারা দেশের ক্রিকেটারদের নিয়ে ছোটোখাটো করে একটা টুর্নামেন্ট করতে পারতেন, সেখানে প্লেয়াররা মোটামুটি পেমেন্ট পেয়ে যেতেন। যে পেমেন্ট এখন পাচ্ছেন তার চেয়ে খুব বেশি খারাপ সেটা কিন্তু হতো না। সো সেটা তারা করতে পারতেন। সো এই দায় এই বোর্ডকে নিতে হবে। আমি মনে করি যে তারা আরও অনেক জায়গায় যেখানে কাজ করার সুযোগ আছে সেগুলো শুরুই করছে না। একটা ভালো কাজ তারা শুরু করছিলেন, সেখানে আবার ফাহিম ভাইকে ক্রেডিট দিতে হবে। সেখানে ফাহিম ভাই একটু কৃতিত্ব ছিল যে ওই আপনার যে গঠনতন্ত্র সংশোধন হচ্ছিল, সেখানে ক্লাবের দাপটটা কমানোর একটা খসড়া প্রস্তাবনা ছিল, সেটা কিন্তু সেই গঠনতন্ত্র যে সংশোধন কমিটি সেটা অলরেডি স্থগিত করে দেওয়া হয়েছে। সো চেঞ্জের জায়গাটা আসলে কিংবা আসার জায়গাটা আমি দেখছি না যে কি হবে, সামনেও কি হবে আসলে এই মুহূর্তে এসে আর খুব বেশি আশা করতে পারছি না। জনাব আরফুল ইসলাম রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ বিপিএল বিতর্কের অনেক কিছুই শুনছিলাম। একদিনের বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। কোয়ালিফায়ার্স নিশ্চিত হওয়ায় রংপুর রাইডার্স মুখোমুখি হবে চিটাগং কিংসের। টেবিলের লড়াইয়ের শীর্ষ 4-এ যাওয়ার দারুণ সম্ভাবনা আছে চিটাগংয়ের। অন্যদিকে কোয়ালিফায়ার্স সামনে রেখে টি-20 ক্রিকেটের জন্য বয়স বড় কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে রংপুর রাইডার্সের। যদিও চূড়ান্ত না হওয়ায় এখনই নাম জানায়নি রংপুর রাইডার্স কোচ মিকি আর্থার। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 1টায়। টানা 8 জয়ে উঠছিল রংপুর রাইডার্স, সেই ছন্দে ছেদ পড়েছে। জিএসএল চ্যাম্পিয়নরা হেরেছে টানা 2 ম্যাচ, তারপরও শীর্ষস্থান ধরে রেখে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার্স। একাধিক ফ্র্যাঞ্চাইজি নেতিবাচক কারণে আলোচনায় আসলেও ব্যতিক্রম রংপুর। দল পরিচালনায় প্রশংসা কুড়িয়েছে সবার। অন্যদিকে চিটাগং কিংস সমালোচিত হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে। এসব পেছনে ফেলে শীর্ষ 4-এ জায়গা ধরে রাখতে মরিয়া তারা। সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছে 8 উইকেটে। বন্দর নগরীর দলটার ব্যাটিংয়ের মূল শক্তি ওসমান খান ফিরে গেছেন দেশে। তার না থাকা কিছুটা হলেও ভোগাবে চিটাগং কিংসকে।
দলটার ইংলিশ রিক্রুইট গ্রাহাম ক্লার্ক আছেন দুর্দান্ত ছন্দে। সিলেট পর্বে পেয়েছেন সেঞ্চুরির দেখা, তবে দেশি বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটারের পারিশ্রমিক ইস্যুতে কিছুটা টালমাটাল বন্দরনগরীর দলটি। এছাড়া দুর্বার রাজশাহী শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে চিটাগংয়ের জন্য কঠিন করে তুলেছে কোয়ালিফায়ার্সের সমীকরণ। বন্দরনগরীর দলটার বাকি 3 ম্যাচ, যেখানে 1 ম্যাচ জিতলেও সম্ভাবনা আছে শীর্ষ 4-এ থাকার। তাই ম্যাচটা গুরুত্বপূর্ণ চিটাগংয়ের। তবে পারিশ্রমিক ইস্যুতে আবারও সমালোচনায় আসা দলটা এসব পেছনে ফেলে রংপুরের বিপক্ষে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটাই দেখার বিষয়। অন্যদিকে মোমেন্টাম হারানো রাইডার্স আছে জয়ের খোঁজে। নিয়মিত পারফর্মার খুশদিল শাহ ফিরেছেন দেশে। কোয়ালিফায়ার্সের জন্য নতুন করে বড় তারকা দলে নিতে চায় রংপুর, যেখানে ফ্র্যাঞ্চাইজিটির চোখ অলরাউন্ডারের দিকে। আলোচনায় আছেন ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেলরা। আমরা বড় কিছু সাইন করার চেষ্টা করছি। সবকিছু চূড়ান্ত হলে এই ব্যাপারে খোলাসা করব। এখানে অনেক বড় নাম আছে, এর বেশি কিছু এখানে বলতে চাই না। শেষ ম্যাচে সাইফুদ্দিন দারুণ পারফরমেন্স করেছে, তাকে অলরাউন্ডার হিসেবে দেখতে চাই। তার পারফরমেন্স আমাদের এই সময়টাই খুব বেশি কাজে দেবে। 10 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান রংপুর রাইডার্সের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কোয়ালিফায়ার্সের সম্ভাবনা টিকিয়ে রাখার মিশনে শক্তিশালী ফরচুন বরিশালের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। দলটার বড় শক্তি 2 ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমের ফর্ম ফেরা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়নরা আছে দারুণ ছন্দে, শীর্ষে থাকা রংপুরের সমান 16 পয়েন্ট তাদেরও। কোয়ালিফায়ার্সের জন্য তারাও দলে ফেরাতে পারেন নতুন সব তারকাকে, জানিয়েছেন ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাফিজ ইকবাল। 2 দলের ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6:30টায়। গ্রুপ পর্বের শেষ দিকে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। সম্ভাবনা একেবারে শেষ না হলেও কোয়ালিফায়ার্সে জায়গা পেতে কঠিন সমীকরণের সামনে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে লড়াইটা শীর্ষস্থান দখলের। ঢাকাইয়াদের শক্তির জায়গা ব্যাটিং অর্ডার। লিটন দাস, তানজিদ তামিম, সাব্বির রহমান, থিসারা পেরেরা রান পাচ্ছেন নিয়মিত। যদিও ঢাকা পর্বে এখন পর্যন্ত বেশিরভাগ ম্যাচ হয়েছে লো স্কোরিং, তাই ব্যাটারদের উপর থাকবে বড় চ্যালেঞ্জ। ঢাকা ক্যাপিটালসের সমীকরণ জিততে হবে 2 ম্যাচ। এখানেই শেষ নয়, তাকিয়ে থাকতে হবে খুলনা আর চিটাগংয়ের হারের দিকেও। আশার ব্যাপার হলো ওপেনার তানজিদ তামিম 420 রান সংগ্রহ করে আছেন বিপিএল এর রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। 4 নম্বরে থাকা লিটন দাসের সংগ্রহ 348 রান। অন্যদিকে তামিম ইকবালের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে ফরচুন বরিশাল। শীর্ষে থাকা রংপুর রাইডার্সের সমান 16 পয়েন্ট তাদেরও। বেশ কিছু বড় বিদেশি ক্রিকেটার দল ছাড়লেও তাদের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী। ডেভিড মালান রান পাচ্ছেন নিয়মিত, তামিম ইকবালও আছেন রানের মাঝে। তাই জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না সাউদার্ন আর্মিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে একাদশে কিছুটা রদবদল করবে বরিশাল, তার আভাস পাওয়া গেল ব্যাটিং কোচের কথায়। তারাও চোখ রাখছে নতুন করে বিদেশি ক্রিকেটার দলে ফেরাতে। সামনে আমাদের প্লে অফসের আগে 2টা ম্যাচ আছে, ওই জায়গায় রাইট কম্বিনেশনটা যেটা বসার দরকার এটা চিন্তা করবে টিম ম্যানেজমেন্ট, এবং ওই জায়গা থেকে হয়তো বা প্লে অফসের জন্য রেডি হবে। আমরা যদি 1-2টা চেঞ্জও যদি করি, দ্যাট ডাজন্ট মিন যে আমরা ম্যাচ হারার জন্য যাব। ডেফিনেটলি ম্যাচ জেতার অ্যাপ্রোচ থাকবে। ডেফিনেটলি কথা হচ্ছে 2-1 জনের সাথে। অ্যাট দ্য মোমেন্ট যেভাবে আমরা খেলছি, আমাদের কাছে যে প্লেয়ারগুলো আছে, উই ট্রুলি কিপ ট্রাস্ট অন দেম, এবং তারাও ভালো পারফর্ম করছে। বাট হ্যাঁ, চেঞ্জেস যদি আসে, ম্যানেজমেন্ট যদি মনে করে, ডেফিনেটলি 1-2টা নতুন সাইনিং আসতে পারে। সবশেষ দেখায় চট্টগ্রামে ঢাকার বিপক্ষে 8 উইকেটের জয় পেয়েছিল ফরচুন বরিশাল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নতুন করে আরও 7 ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। লম্বা সময় পর সাঁতারের সাধারণ সম্পাদক পদে ফেরানো হয়েছে মাহবুবুর রহমান শাহিনকে। ভারোত্তোলনের সভাপতির দায়িত্বে মহিউদ্দিন আহমেদ। ক্রীড়াঙ্গন এগিয়ে নেয়ার লক্ষ্যে দল ও মত প্রাধান্য না দিয়ে সংগঠকদের যোগ্যতার বিচারেই কমিটি সুপারিশ করা হয়েছে বলে জানান সার্চ কমিটির আহ্বায়ক। ঢেলে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। কিছুটা ধীর গতিতে হলেও সার্চ কমিটির তত্ত্বাবধানে সচল হচ্ছে ফেডারেশনগুলো। এর আগে 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তারই ধারাবাহিকতায় এবার আলোর মুখ দেখল আরও 7টি।
নতুন কমিটিগুলোর মধ্যে সুইমিং ফেডারেশন নিয়ে প্রত্যাশা একটু বেশি। সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিনকে একই দায়িত্বে ফেরানো হয়েছে 13 বছর পর। সাফে নিয়মিত ভালো করা ভারোত্তোলন ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন আহমেদ। ক্রীড়াঙ্গনের এই সংকটময় পরিস্থিতিতে কাজটা চ্যালেঞ্জিং হলেও প্রত্যাশা পূরণ করার লক্ষ্য তাদের। আমাকে সাঁতারু তৈরি করতে হবে, এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। কারণ যদি আমি সাঁতারু তৈরি করতে না পারি আমি কোনো চ্যালেঞ্জে যেতে পারবো না। আমরা অ্যাথলেটদের অভিভাবক হিসাবে কাজ করি, সংগঠক হিসাবে কাজ করি। সেক্ষেত্রে যখনই একটা নতুন কমিটি আসবে সেই কমিটি চেষ্টা করবে যে খেলাধুলা যেন মাঠে থাকে। তো আমার মনে হয় যে সেই দিক থেকে বিবেচনা করলে যে স্থবিরতাটা কাটায় উঠতে পারবে। এই দায়িত্ব পাওয়াতে এতে আমার উপরে আরও বেশি ভরসা করবে সরকার, এবং আমিও চাইব যে আগের চেয়ে যাতে ফেডারেশন এবং এই ভারোত্তোলন দেশে বিদেশে আরও প্রসার লাভ করে এবং আমরা ভালো মেডেল এবং পদক আনতে পারি। এই অ্যাডহক কমিটির মধ্য দিয়ে ভলিবলে অবসান হয়েছে আশিকুর রহমান মিকু অধ্যায়। লম্বা সময় দায়িত্বে থাকার পরও তার আমলে খেলাটির ফলাফল ছিল গড়ের মাঠ। সব বিবেচনা করেই কমিটি সুপারিশ করে সার্চ কমিটি, যেখানে দল ও মতকে প্রাধান্য না দিয়ে দেখা হয়েছে সংগঠকদের যোগ্যতা আর বিগত দিনের রেকর্ড। আমরা আসলে রাজনৈতিক দল নিয়ে চিন্তা করি নাই ডে ওয়ান থেকেই। আমরা সবসময় চিন্তা করেছি তার ক্রীড়াঙ্গনে তার যোগ্যতাটা। বিগত 15 বছর বা 17 বছর যেটাই বলি, তাদের যোগ্যতা থাকা অবস্থাও তারা কিন্তু ফেডারেশনকে কিছু দিতে পারেনি। তো আমরা চাচ্ছি সেই লোকগুলোকে একটু সম্মানিত করা। আমাদের মূল উদ্দেশ্যই হলো ইলেকশন। আমরা হয়তো যদি এই 4 মাস হয়ে গেছে, এর মাঝে যদি আমরা আরেকটু দ্রুততার সাথে কাজ করতে পারতাম, ফেডারেশনগুলো যদি আরেকটু দ্রুত দিয়ে দিতে পারতাম, তাহলে আমরা কিছুটা সময় পেতাম আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে মূল কাজ, সার্চ কমিটির মূল কাজ গঠনতন্ত্র নিয়ে আরও দ্রুত কাজ করে। এছাড়াও টেবিল টেনিস, কারাতে, শরীর গঠন এবং ফেন্সিং এর অ্যাডহক কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নানা কারণে কিছুটা ধীরগতিতে হলেও দ্রুতই বাকি ফেডারেশনগুলোর কমিটি সুপারিশে কাজ করছে সার্চ কমিটি। আমরা গঠনতন্ত্র নিয়ে অনেক সামনের দিকে এগিয়ে গিয়েছি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। গুঞ্জনকে সত্যি করেই মধ্যবর্তী দল বদলে লেস্টার সিটি থেকে লোনে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। আপাতত ধারে ব্লেডস শিবিরে থিতু হলেও ইঙ্গিত মিলছে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্থায়ী হওয়ার। শেফিল্ডে যোগ দিয়েই ক্লাবটিকে ইএফএল চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ারে ফেরানোর লক্ষ্যের কথা জানিয়েছেন 27 বছর বয়সী ডিফেন্ডার। পেছনে লাল সবুজ, সামনে বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী। ক্যাপশনে লেখা উইনিং মেন্টালিটি। হোক না লোনে, তবুও হামজা এখন শেফিল্ডের ফুটবলার। গুঞ্জন ছিল আগেই, মধ্যবর্তী দলবদলে বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। সেটাও হয়ে গেল সোমবার। ব্লেডদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা জুড়ে তাই কেবলই হামজা আর বাংলাদেশের ভক্ত সমর্থকদের শুভকামনার বার্তা। কাগজে কলমে লেস্টারের সঙ্গে এখনও 2.5 বছরের চুক্তি বাকি লাল সবুজের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তবে চলতি মৌসুমের শুরু থেকে একাদশে থাকাটা কঠিন হয়ে গিয়েছিল হামজার। ফকদের জার্সিতে সুযোগ মিলেছিল মোটে 6 ম্যাচে, তাই তো দুপক্ষের সম্মতিতে গুড বাই জানালেন লেস্টারকে। আপাতত বছরের বাকিটা সময় শেফিল্ডের জার্সিতে ধারে খেললেও থাকছে ক্লাবটির সঙ্গে চুক্তি স্থায়ী করার সুযোগও। গেলবার প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া শেফিল্ড চলতি মৌসুমে অবশ্য দারুণ সময় পার করছে চ্যাম্পিয়নশিপে। 29 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের 2-এ। তাদের চাইতে 2 পয়েন্ট এগিয়ে থেকে লিডস শীর্ষে। প্রিমিয়ারে সরাসরি জায়গা করে নিতে থাকতে হবে সেরা 2-এর মধ্যে, আর দলের হয়ে সেই কাজটাই করতে চান হামজা। বর্তমান চুক্তি অনুযায়ী আমি কয়েক সপ্তাহ এখানে খেলবো, তবে আমি খুবই আনন্দিত। এই ক্লাবের হয়ে মাঠে নামতে আমি প্রস্তুত আছি। লিগ টেবিলে দলের অবস্থান আমি দেখেছি। আমি শেফিল্ডকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করতে চাই। 2015 সালে লেস্টারে যোগ দেওয়ার পর ফকদের জার্সিতে 91 ম্যাচ খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী। জিতেছেন ঐতিহ্য মর্যাদার এফএ কাপ সহ 3টা শিরোপা। এর আগেও থারে বার্টন অ্যালবিয়ন আর ওয়াটফোর্ডে খেলেছেন তিনি। শনিবার ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচ দিয়ে শেফিল্ডের জার্সিতে শুরু হতে পারে হামজার নতুন পথ চলা। আর 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে হামজা দেওয়ান চৌধুরীর। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আবারও চেক বাউন্সের অভিযোগ। এখনই আইনি পদক্ষেপ না নিয়ে দ্রুতই সমাধানের নির্দেশ। ফ্র্যাঞ্চাইজি মালিককে নজরদারিতে রাখছে ক্রিকেট বোর্ড।
একটা ছবি দিয়েছে যে কিভাবে সে সেটা করতে চায়, আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কিনা। আরও 2 বিদেশির পারিশ্রমিক নিয়ে চিটাগং কিংসের 9-6-এর অভিযোগ। এখনো টাকা পাননি খাজা নাফে ও জুবায়েদ আকবরী, ভিন্ন ব্যাখ্যা মালিক পক্ষের। এবং সুইমিং ভারোত্তোলন সহ 7 ফেডারেশনের অ্যাডহক কমিটির অনুমোদন এনএসসির। ক্রীড়াঙ্গন সংস্কারে দল ও মত নয়, গুরুত্ব পেয়েছে সংগঠকদের যোগ্যতা, দাবি সার্স কমিটির। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।